সৃজিতা, গিরিশ ঘোষের নিমাই সন্ন্যাসীকে বিনোদিনী রূপ দিয়েছিলেন মঞ্চে এবং শিষ্যকে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের সামনে অজান্তে হাজির করেছিলেন গুরু। পতিতার মুক্তির দরজা খুলে গেছিল। আমার প্রশ্নটা হচ্ছে যে ধর্মীয় সমাজের পচা গলা রাজনীতিকে তুলে ধরতেই চৈতন্য হত্যা বা মৃত্যু রহস্যকে আপনি বিনোদিনীর মধ্য দিয়ে খুঁজলেন কেন? শুধু বিনোদিনীর মধ্য দিয়ে খুঁজিনি, 3টে শতকের গল্প, 3টে আলাদা যুগ, তাই জন্য অফিস 3জন আলাদা চৈতন্য। সো 3জনের মাধ্যমে গল্পটা বলা। প্রত্যেকটা যুগের নিজস্ব কিছু ডাইনামিক্স থাকে, কিছু সমীকরণ থাকে, কিছু পটভূমিকা থাকে, যেগুলো একটা মূল নদীর স্রোতের সঙ্গে যেরকম ছোট ছোট নদী থাকে, সে মূল গল্পের সঙ্গে ছোট কিছু গল্পের স্রোতের মতো মিশে গেছে, এবং সেটাই নন লিনিয়ার স্টোরি টেলিং এর ইউএসপি। সৃজিতদা, আমরা জানি যে চৈতন্যদেবের যে অন্তর্ধান যে রহস্য, তার কোনো কংক্রিট মানে কোনো ব্যাখ্যা হয় না। সেখানে তোমার রিসার্চ ওয়ার্কে কতটা সমস্যা হয়েছে বা কতটা টাফ ছিল সেটা যদি একটু শেয়ার করো। টাফ ছিল না, মানে চৈতন্যদেবকে নিয়ে যত বই আছে খুব কম মানুষকে নিয়ে আছে, কাজেই রিসার্চ মেটেরিয়ালের কোনো অভাব ছিল না। এবং যেটা রানা বলছিল যে একটা শোনা যায় যে যারা রিসার্চ করেন তারা বেশি দিন বাঁচেন না, তো এখনো আছি বেঁচে, সো আই গেস খুব একটা অসুবিধা হয়। ওকে, বলো আজকে মানে সিচুয়েশনটা ঠিক কি ক্রিয়েট হয়েছিল তোমার জন্য? তুমি নিজেই দেখো, কথা বলতে পারছো না, মানে বুঝতেই পারছো কতটা কি অনুভূতি আমাদের শুটিং করতে গিয়ে হয়েছে। আর কি বলবো, মানে আমার তো যেটা এক্সপিরিয়েন্স হচ্ছে সবসময় এটাই মনে হয়েছে যে ভগবান আমাদেরকে ঘিরে সবসময় প্রতি মুহূর্তে যে আছে সেটা আবার করে প্রমাণ করে দেওয়া। এবং মহাপ্রভুর যে বাণী, শেষে যে ডায়লগটা দিয়ে শেষ হলো, আমি বাণীই বলবো, ডায়লগ বলবো না, দিব্য যেভাবে বলছে যে যুদ্ধ কোনো পথ নয়, যুদ্ধই কোনো সমাধান নয়, আমার মনে হয় সেটা এখন এই সময়ে দাঁড়িয়ে ভীষণ রেলিভেন্ট একটা কথা, ভীষণ রেলিভেন্ট একটা সাবজেক্ট। আর দিদি, বাংলা সিনেমা যাবে পুরী জগন্নাথ দেবের ওখানে গিয়ে শুটিং করে এবং বড় একটা জার্নি ছিল, সেখানে এক্সপিরিয়েন্স কেমন ছিল যদি বলো। এটা তো একটা ইতিহাস, কখনোই কোনো শুটিং কেন, সকলে এটাই বলে যে পুরী ধাম, মানে পুরীর ধ্বজা মানুষ দেখতে পায় না, ওখানে পাও রাখতে পারে না যতক্ষণ না জগন্নাথের ইচ্ছে থাকে। সো সেই জায়গায় আমরা মন্দিরে গিয়ে নিজেদের অভিনয় প্রদর্শন করতে পেরেছি, নিজেরা সকলে প্রত্যেকে নিজেদের কাজ দেখাতে পেরেছি, এটার থেকে বড় পাওয়া আর কি হতে পারে। এবং আজকে ট্রেলার লঞ্চে সবারই চোখে মোটামুটি জল ছিল। আমি দেখতে পাচ্ছি তোমাদেরও ভয়েস চোখ করে যাচ্ছে, যেটা মানে একেবারেই আমাদের ঠিক এরকমই সকলের। আমরা তো আরোই ইমোশনাল, কারণ আমরা কাজ করতে গিয়ে মানে জানি আমরা নিজেরা কতটা কি ফেস করেছি, কি অনুভব করেছি সবটা জানি, এবং যখন দেখছি পর্দায় তখন আরো বেশি ওগুলো ফিল করতে পারছি। দর্শকদের এটাই বলবো, 25শে ডিসেম্বর থেকে তোমাদের হাতে তুলে দিলাম মহাপ্রভু চৈতন্যকে। এই স্ক্রিপ্টের মধ্যে তোমাকে কতটা চ্যালেঞ্জিং ফেস করতে হয়েছে এই ক্যারেক্টারটার জন্য? চ্যালেঞ্জেস থাকলে তবেই তো আনন্দ পাওয়া যায় এক একটা ক্যারেক্টারে। সো চ্যালেঞ্জেস অনেক ছিল, যেটা আপনি সিনেমা দেখলে বুঝতে পারবেন। দিদি, আরেকটা কথা বলো, মানে ইয়াং জেনারেশনকে যদি রিলেট করাতে হয় গৌরাঙ্গের নামে, তাহলে কি মনে হয়, কি পয়েন্টগুলো ইয়াং জেনারেশন তাদেরকে ছুঁয়ে যাবে বলে মনে হয়? আমার মনে হয় ইয়াং জেনারেশন আর ভেরি স্মার্ট, দে আর ভেরি শার্প। তারা ঠিক ভালো জিনিস খারাপ জিনিসটা ঠিক বুঝতে পারে। সো সেই জায়গা থেকে আমার মনে হয় মহাপ্রভুর, দেখো 500 বছর আগেকার গল্প এখনো আমরা শুনছি, এখনো আমাদের কাছে রেলিভেন্ট। সেটার থেকে বড় কিছু আর কি বলবো তোমাকে, বলো। আমরাও যতটা বিশ্বাস করেছি, আমার বিশ্বাস আমাদের আগামী প্রজন্ম ততটাই বিশ্বাস করবে। থ্যাংক ইউ। ট্রেলারটা আমি দেখেছি আগে, কিন্তু সবার সামনে বসে বড় স্ক্রিনে দেখার এক্সপিরিয়েন্সটা আলাদা। প্রথমবার দেখার পর একটুখানি, মানে এতবার দেখা আমরা করেছি, তারপরে একটা হালকা চোখের কোণে আমি দেখলাম সবারই মনে হয়েছে, এবং সামনে কবির সুমন বসেছিলেন, ওনার সঙ্গে আমার প্রথমবার সামনাসামনি দেখা, অন্যরকম এক্সপিরিয়েন্স। গানটা এরকম ভালো, এই গানটা শুনলে বোধহয় সবার মন খারাপ হয়। ছবিতে কীরকমভাবে আসছে সেটা না হয় নাই বললাম, তো ওনার রিয়াকশানটা আমি শুনতে পাচ্ছিলাম। তো অ্যাজ আ পার্ট অফ দিস ফিল্ম শুনতে ভালো লাগছে যে রিয়াকশান এত সুন্দর। আমি জানি না তোমাদের কেমন লেগেছে, তোমরা দেখেছো, কেমন লেগেছে? হোপফুলি সবাই দেখবে। আমার জেনারেশনে যদি একটু বলো। আমার জেনারেশন মানে আমার সময়টা এখনকার সময়, 2025 ধরে নাও, বা 2020 থেকে 25-এর মধ্যে, এই সময়ে দাঁড়িয়ে একজন আমার বয়সী
মেয়ে ইয়াং যে চেষ্টা করছে চৈতন্যদেবকে নিয়ে একটা সিনেমা বানানোর এবং একজন খুবই পপুলার ফেসকে নিয়ে বানানোর, চৈতন্যদেবের জীবন নিয়ে একটা ছবি। সেটা করতে গিয়ে ওর মাধ্যমে কতটা চৈতন্যদেব, কিভাবে চৈতন্যদেবকে দেখানো হয়েছে সেটা সিনেমায় আছে আর কি। এই মেয়েটা টিপিক্যালি ডিরেক্টর বলতে আমরা ভাবি না ভীষণ কাঁপিয়ে দেওয়ার মতন একটা চরিত্র করবে, ওরকম নয়। আমার এটা ভালো লেগেছে, ভীষণ লেয়ার্ড একটা চরিত্র। ওর ফ্লোরে যতটা অথরিটেটিভ আর কি, যতটাই মানে ততটাই সফট, আবার ততখানি বাইরে পার্সোনাল লাইফে ভীষণ ভালনারেবল মেয়েটা। তো এই আমার মনে হয়েছে ভীষণ লেয়ার্ড একটা চরিত্র, হোপফুলি লোকজন রিলেট করতে পারবে। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি ডেফিনেটলি আমারও উত্তেজনা তুঙ্গে, কারণ আমার এটা জীবনের প্রথম ছবি, জীবনের আমার এটা প্রথম ছবি, আর এই ধরনের ইভেন্ট আমার প্রথমবার হচ্ছে লাইফে। কারণ ছবি ট্রেলার লঞ্চে কি হয় না হয় আমি শুনেছি, বাট আমার কোনো আইডিয়া ছিল না, কারণ কখনো করিনি আমি এটা। তো ডেফিনেটলি খুবই ভালো লাগছে, এটা একটা অন্য অনুভূতি যেটা হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না, কারণ জীবনের প্রথমবার সব কিছু খুব স্পেশাল হয়ে থাকে, সেটা মেমোরিজে কোথাও গিয়ে মণিকোঠায় থেকে যায় মনের। তো আমার আর এটা এই ছবিটাতে আমরা আছি, ডেফিনেটলি আমি এটা বলবো, মানে এই কারণে বলছি না যে আমরা আছি বলে, আমাদের ছবি বলে শুধু বলছি না, এই ছবিটা 25শে ডিসেম্বর রিলিজ হচ্ছে, বড়দিনে বড় ছবি আপনারা দেখবেন। এবং এই গল্পটা এমন একটা গল্প, তিনটে টাইম লাইনকে একসাথে অ্যালাইনমেন্টে রেখে সংমিশ্রণ করা হয়েছে, এবং চৈতন্য মহাপ্রভু কে সেই বেসিক ধারণাটা আমাদের প্রত্যেকের আছে, আমরা কেউ না কেউ নিশ্চয়ই শুনেছি, বাঙালিরা তো অবশ্যই তার ব্যাপারে যথেষ্ট অবগত। এবং তার যে বিভিন্ন দিক, সেটা ঐতিহাসিক হোক, রাজনৈতিক হোক, আধ্যাত্মিকতা হোক, এবং সে যে কৃষ্ণ নামে মুক্তি সেটা যে দেখিয়েছিলেন, শিখিয়েছিলেন, তো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ওনাকে যেভাবে তুলে ধরা হয়েছে, এবং আজকের দিনে দাঁড়িয়ে ওনার কতটা প্রয়োজনীয়তা, ওনাকে ছাড়া যে আমরা কতটা অন্ধ, আমরা ওনাকে ছাড়া, উনি যে আমাদের কত বড় গুরু, শিক্ষা গুরু হোক, সমস্ত দিক থেকে পথ প্রদর্শক। তো আমার মনে হয় যে এই ছবিটা দেখলে আপনারা সেটা বুঝতে পারবেন।